মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ছাত্রলীগের ছেলেরা ছিল, তারা সব সময় আমার দিকে নজর রাখতো যে আমি কি করছি, কোথায় যাচ্ছি, এভাবে বাড়িওয়ালাকে চাপ সৃষ্টি করত। আমরা যুদ্ধ করেছি, আমরা জুলাই যোদ্ধা। হয়তো আমাদের চোখে দেখা যাচ্ছে না, আমাদের কণ্ঠ সবাইকে উজ্জীবিত করেছে। মানে 24-এর ঘটনা তুমি কিছুটা অনেকটা 2023-এ দেখে ফেলেছো। হ্যাঁ, আওয়ামী ফ্যাসিস্ট সরকার অলরেডি ক্ষমতায় বসে, তো তাদেরকে নিয়ে গান করা এটা চাকতিখানিক কথা নয়, দেশের জন্য কাজ করছি। তো এতে যদি প্রাণও চলে যায় তো যাক, আমি পিছু ফিরবো না। জুলাই মানে গায়ে একটা মানে শিহরণ দেয়। সকালে এক জায়গায় প্রোগ্রাম করলাম, দুপুরবেলা আরেক জায়গায়, বিকেল আরেক জায়গায়, এইভাবে আমরা প্রোগ্রাম করেছি। তো জীবনটা হাতে নিয়ে কি অবস্থায়, এই যে ভ্যানে করে একের পর এক লাশ নিয়ে চলে যাওয়া হচ্ছে। আবার 2023-এ তাদের কারণে আমি কিন্তু 2 বছরে 4টি ঈদ যায়। আমাদের হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই 4টা ঈদ কিন্তু আমি বাড়িতে করতে পারিনি। বারবার এই কথাটা বলা হয়েছে যে আমি নওগাঁতে যেন পা না দেই। আমি যদি নওগাঁতে পা দিই তাহলে আমার বিরুদ্ধে যে কোনো অ্যাকশন তারা নিবে। প্রিয় দর্শক, রাইজিং স্টারের আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসনাত জুবায়ের। আজ আমার সাথে অতিথির আসনে যিনি বসেছেন তিনি একজন জুলাই যোদ্ধা, একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। হ্যাঁ দর্শক, আজ আমার সাথে রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌসুমী চৌধুরী। তার সাথে আড্ডা দিব, তার জীবনের নানা গল্প জানার চেষ্টা করব। মৌসুমী, তোমাকে স্বাগত আমাদের পডকাস্টে। তোমাকেও স্বাগতম আমাকে আজকে এই রাইজিং স্টারে ইনভাইট করার জন্য। যেহেতু তুমি আমার বন্ধু, তাই আমরা আসলে কোনো ধরনের ফর্মালিটিস মেনটেন করবো না, বরাবরের মতো আমরা একদমই ক্যাজুয়াল আড্ডা দিব। নর্মালি আমরা যেভাবে আড্ডা দেওয়ার সময় কথা বলি ঠিক সেভাবে আজকে আমরা আড্ডা দিব। একটু শুরুতে জানতে চাই আসলে, যেহেতু জুলাই মাস চলছে এবং তুমি একজন জুলাই যোদ্ধা, শুরুতে আসলে জুলাই নিয়েই জানতে চাই আসলে কেমন লাগছে আসলে জুলাইয়ের 2 বছর পর। যেহেতু 24শে আগস্ট তার আগে যেই জুলাই, 24শে যে জুলাইটা ঘটে গেছিল, এরপর থেকে 25, এখন চলছে 26। তো সেক্ষেত্রে জুলাই মানে গায়ে একটা মানে শিহরণ দেয়, একটা অন্যরকম অনুভূতি। এটা ভালো লাগার বললে ভুল হবে, আবার খারাপ লাগার বললেও ভুল হবে। খারাপ লাগাটা মিশ্র অনুভূতি, যে কারণ এই জুলাইয়ে অসংখ্য শহীদ হয়েছেন, অসংখ্য যোদ্ধা। হয়তো আমরা ছিলাম কণ্ঠ যোদ্ধা হিসেবে, যারা সশরীরে এই জুলাই আমাদের এই বাংলাদেশটাকে বাঁচানোর জন্য বা সুন্দর একটা গণতান্ত্রিক যে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য যে লড়াইটুকু ছিল সবার মধ্যে। তো সেই জায়গা থেকে এই যে তাজা রক্ত, বুকের তাজা রক্ত ঢেলে আজকে আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি, নতুন একটা সরকার পেয়েছি। সেই জায়গা থেকে তো সেই জুলাই যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, এবং এই যুদ্ধ করতে গিয়ে যাদের প্রাণ গিয়েছে তাদের প্রতি তো বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু শারীরিকভাবে যারা পঙ্গু হয়েছে, কারো হাত, কারো পা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তাদের প্রতি তো আসলে সমবেদনা জানানো ছাড়া আর কিছুই বলার নেই, বা কোনো ভাষা জানাও নেই। তো সেই জায়গা থেকে আজকের জুলাই, যেহেতু তুমি আমাকে ইনভাইট করেছো, ভীষণ কষ্ট তাদের জন্য। আমি একটু তোমার অভিজ্ঞতা জানতে চাই আসলে, যখন 24শে জুলাই আন্দোলন চলছিল তখন তোমার একটা গান, বিশেষ করে সেই গানটা যে দেশটা কারো বাপের না, এই দেশটা তোমার বাপের না, এই গানটা তো ব্যাপকভাবে হচ্ছে মানুষের মধ্যে একটা স্পিরিট জুগিয়েছে। আমি দেখতাম যে বাসায়, আমি যখন সারাদিন অফিস করে জুলাইয়ের বিভিন্ন খবর কাভার করে যখন বাসায় যেতাম, তখন আমি ফ্ল্যাট শেয়ার করে থাকতাম আমার বন্ধুদের সাথে বা ছোটো ভাইদের সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকতাম। ওরা সারাদিন আন্দোলন করে বাসায় ফিরে আমরা ফেসবুকে ঢুকলে এই গানের সাথে ভিডিও, এবং এই গানটা অনেকভাবেই আমাদেরকে বা জুলাই যোদ্ধাদেরকে আসলে ইন্সপায়ার করেছে।
ওই সময়টা আসলে তোমার জন্য কেমন ছিল, যেহেতু ওই সময় একটা ধরাও পাকড়াও একটা ব্যাপার চলছিল? এই সময়টার কথা যদি জানতে চাও তাহলে একটু পেছন দিকে ফিরতে হবে। হুম, হুম, কারণ একটা কাজ যখন আমরা করি, কাজটা আমরা সম্মুখে সবাই দেখি যে এই কাজটা হচ্ছে অনেক প্রকাশিত হয়েছে বা জনপ্রিয়তা লাভ করেছে, কিন্তু এক একটা কাজের পেছনে না অনেক গল্প এক একটা থাকে। গল্প থাকে। রাইট। এই গল্পটাকে কেউ খোঁজে না, হুম, হুম, হুম। আমরা শুধু সামনেরটা দেখার চেষ্টা করি, পেছনে কি থাকে এটা দেখার চেষ্টা করি না। তো তোমাকে এটা জানতে হলে আমাকে একটু পেছন থেকে গল্প করে আসতে হবে। হ্যাঁ, আমি এক যে গানের শুরুটা জানতে চাই, যখন গানটা শুরু হলো, ইথুন বাবু যখন তোমাকে গানের গানটা অফারটা করলো। 2022 সালে। মূলত আমি তো গানেরই মানুষ, ছোটবেলা থেকে গান করছি, গানের সঙ্গে জড়িত। যুদ্ধ কী জিনিস সবসময় আমরা দেখতাম টিভিতে, যে টিভিতে কখনো গোলাগুলি হচ্ছে, বোম মারছে, হ্যাঁ, গ্রেনেড ছুড়ছে, এইসব না কখনো চোখে দেখিনি। কিন্তু আমার গুরু ইথুন বাবু, আমি ওনাকে দাদা বলে রাখি, যখন দাদা আমাকে বলল যে মন্টু, ও তার আগে একটু বলে নিয়ে, উনি আমাকে যেহেতু খুব ভালোবেসে আমাকে মেয়ে হিসেবেই জানেন এবং সবাই জানে যে আমি ইথুন বাবুর মেয়ে, মিডিয়াতে সবাই জানে, তো সেক্ষেত্রে উনি আমাকে আদর করে মন্টু বলে রাখেন। বাই দ্য ওয়ে, তো মৌসুমি, এক কাজ করতে হবে। তো কি কাজ দাদা? এরকম এরকম দেশের যা পরিস্থিতি, তাহলে আমরা একটা কাজ করি। 2022 সালের ঘটনা, রাইট? হ্যাঁ, 2022 সালের ঘটনা, যে আমরা গান করব। কি গান করব দাদা? তো দাদা বলল যে এইরকম এরকম দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা গান করব। আমি ওকে, মানে আমার তো আমি তো গানের মানুষ, গান মানেই তো আমি সব সময় 10 ধাপ এগিয়ে থাকি। তো সেই জায়গা থেকে আমাকে যখন বলা হলো, আমি ওকে ফাইন দাদা। তখন আমরা বিএনপির ফার্স্ট সমাবেশ 2022 সালে 3রা ডিসেম্বর রাজশাহীতে শুরু হয়। তো ওই সমাবেশে আমরা এই গানটা গাইলাম। এই গানটা গাইলাম বলতে কি, এটা তখন রেকর্ড হয় নাই। আমি সেই জায়গায় তোমার একটা সাহসের ব্যাপার আসলে জানতে চাই আসলে। ধরো হ্যাঁ, সাহসের জায়গায় আমি পরে আসছি, ফার্স্টটা শুরু করেছি যেভাবে। তো গানটা তখন আমরা কিন্তু ওপেন স্টেজে গাইছি রাজশাহীতে, তখন এটা কোনো রেকর্ড হয় নাই। তো এরপর মাঝখানে 3-4 মাস পর, অর্থাৎ আমরা 2023 সালে এই গানটি নিয়ে বিএনপির যখন রোড মার্চের প্রোগ্রামগুলো শুরু হলো, অর্থাৎ অল বাংলাদেশ, প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে আমাকে এই গানটি করতে হয়েছে। আমার সঙ্গে সবাই ছিল, আমার দাদা ছিল ইথুন বাবু, তারপর আরও বড় ভাইরা ছিল, খালেদিনা মুন্না ভাই, তারপর মিজানুর ভাই, উনি একজন ইঞ্জিনিয়ার, তারপর রিপন ভাই, শিবা শানু ভাই, আরও। তো সেই জায়গা থেকে আমাকে বলা হলো যে তোর কি ভয় করছে? তো স্বাভাবিকভাবে ভয় লাগারই কথা, কারণ আমরা যেই গানগুলো করছি তখন ক্ষমতায় ফ্যাসিস্ট সরকার, আওয়ামী ফ্যাসিস্ট সরকার অলরেডি ক্ষমতায় বসে। তো তাদেরকে নিয়ে গান করা এটা চাকতিখানিক কথা নয়, এটা অনেক দুঃসাহসের একটা পরিচয় আমাকে দিতে হয়েছে। তবে এটা আমার একার পক্ষেও সম্ভব ছিল না, যেহেতু বড় ভাইরা মাথার উপরে ছিল। এখানে একটা সাহস আমি অলরেডি পেয়ে গেছি। আবার নিজের ভেতর থেকেও একটা স্পৃহা জাগলো যে দেশের জন্য কাজ করছি, তো এতে যদি প্রাণও চলে যায় তো যাক, আমি পিছু ফিরব না, যেহেতু আমি এই পথে বাড়িয়েছি। তখন আমি রোড মার্চের প্রোগ্রাম, যুব সমাজের প্রোগ্রাম, তারুণ্যের সমাবেশের প্রোগ্রাম, লং মার্চের প্রোগ্রাম 2023 থেকে 2024 পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হচ্ছে সেখানে তুমি সব প্রোগ্রামে আমি ইনভলভ ছিলাম। একদম ওপেন স্টেজে আমি গান করেছি। কিন্তু এর মধ্যেও যে এই কাহিনীগুলো, যে এখানে প্রোগ্রামে যাচ্ছি, এখানে একটা হুমকি চলে আসতেছে, ওই জায়গা থেকে আমরা খুব তাড়াহুড়ো করে প্রোগ্রামটা শেষ করেই চলে যাচ্ছি। আবার সকালে এক জায়গায় প্রোগ্রাম করলাম, দুপুরবেলা আরেক জায়গায়, বিকেলে আরেক জায়গায়, এইভাবে আমরা প্রোগ্রাম করেছি, তো জীবনটা হাতে নিয়ে। তো এখন কথা হচ্ছে যে বাসায় যখন আমরা ফিরি বা বাসায় যখন থাকি, তখন এখানেও আমার কয়েকটা বাসা আমাকে চেঞ্জ করতে হয়েছে। কজ স্থানীয় যারা ছাত্রলীগের ছেলেরা ছিল, তারা সব সময় আমার দিকে নজর রাখতো
যে আমি কি করছি, কোথায় যাচ্ছি। এভাবে বাড়িওয়ালাকে চাপ সৃষ্টি করতো যে আপনি যদি আম, এই মেয়েটাকে রাখেন বাসায় তাহলে আপনাদের প্রবলেম সমস্যা আছে। হবে, হ্যাঁ। আবার কখনো কখনো এই সময়টা কি হয়েছে, আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বাট আমাদের যেগুলো না কন্ট্যাক্ট নাম্বার এগুলো কিন্তু বন্ধ ছিল। এগুলো বন্ধ ছিল তখন বিদেশি একটা নাম্বার, হ্যাঁ বিদেশি একটা নাম্বার তখন দাদা আমাকে দিল যে এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট হবে। হুম। পরিবারের সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারিনি, শুধু আমার দাদার আর হয়তো আমাদের খুব কাছের বড় ভাই অথবা আমার মা, এদের সঙ্গে ছাড়া আমার কারোর সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না। টোটালি আমি একদম বাইরে ছিলাম। তো এই যে পার্ট বাই পার্ট আমরা আগাচ্ছি, কিন্তু যতই আগাচ্ছি ততই কিন্তু আমার জীবনের আশঙ্কা বাড়ছিল। মানে হ্যাঁ ঝুঁকিটা বাড়ছিল। এখন কিভাবে কি করব, এই যে ক্ষণে ক্ষণে বাসা পাল্টানো, এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে, শুধু বাসায় মানে বাসা পাল্টানো তো বড় মুখ্যম বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে বাসাতে থাকতে পারছি রাস্তায় কতক্ষণ। বের হলো তো একটা আতঙ্ক যে আতঙ্ক ছাত্রলীগের মানে কি, গোলাপান। হ্যাঁ বোরকা পরে বের হতাম ওই সময়টা। হুম, হুম, ওই সময় তো আমি বোরকা পরে চলাফেরা করছি বা মাস্ক পরে চলাফেরা করছি, কারণ কোথায় আমাকে ধরবে আর কি করবে। ওই সময় তো একটাই কথা ছিল, মানে কারো উপর আক্রোশ মানে তাকে আগে গুম করে দেওয়া। গুম করে কোথায় নিয়ে যাচ্ছে এটা তো বলা যাচ্ছে না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে তখন না। তো আয়নাগরের ব্যাপারটাও। আয়নাঘর ব্যাপারটা তো আমি জীবনে শুনি নাই, আমার লাইফে এই ফার্স্ট ওই সময়টাই শুনেছি যে আয়নাঘর নামক কোনো একটা কিছু আছে। আছে। তো যাই হোক, তারপর যখন 2023 সালে বিএনপির মহাসমাবেশ পল্টনে বিএনপি পার্টি অফিসের সামনে উদযাপিত হয়, তো সেই জায়গায় আমরা গান করে নেমেছি। গান করে নামার ঠিক 10 মিনিটের মধ্যেই আমরা স্থান পরিত্যাগ করতেই পারি নাই, এরকম টাইমে শুরু হয়ে গেল গোলাগুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এগুলো ছোড়াছুড়ি শুরু হয়ে গেল। তখন আমরা আমাদের পার্টি অফিসের পাশে আমাদের এক বড় ভাইয়ের অফিস ছিল, ওই অফিসে আমরা তড়িঘড়ি করে সবাই দৌড়ে চলে গেলাম। এবং উপর থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওই যে বললাম টিভিতে সব কিছু আমি দেখতাম বা কোনো একটা সিনেমাতে আমি দেখতেছি যে এই ধরনের কোনো পরিস্থিতি, এটা যে নিজের চোখে কখনো দেখবো এটা আমি কখনোই প্রত্যাশা করি নাই। এটা স্বপ্নেতেও আমি মানে ভাবতে পারি নাই যে এটা আমাকে দেখতে হবে বা আমার নিজের চোখের সামনে ঘটবে। রক্তাক্ত অবস্থা সবাই, মানে এক একজনের কি অবস্থা, এই যে ভ্যানে করে একের পর এক লাশ নিয়ে চলে যাওয়া হচ্ছে। আবার 2023-এ 2023-এ 28শে অক্টোবর, 28শে অক্টোবর, হ্যাঁ বিএনপি এই দিনটি সমাবেশ। আমি কোনোদিন ভুলবো না, এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এবং আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। মানে 24-এর এই ঘটনা তুমি কিছুটা অনেকটা 2023-এ দেখে ফেলেছো। হ্যাঁ, কারণ আমাদের যুদ্ধ ছিল তো বিশেষ করে আমার কথা বলছি, আরও আছে বিএনপি যারা আছে হয়তো বিগত 17 বছর থেকে তারা যুদ্ধ করছে, কিন্তু আমি প্রপারলি এটার সঙ্গে ইনভলভড 2022 থেকে। 22 থেকে। হ্যাঁ, তো যখন তোমাকে প্রথম ইথুন বাবু এই গানটার প্রস্তাব করলো, তখন তো তুমি নিশ্চয়ই একটু ভয়ও পেয়েছিলে, কিন্তু কিভাবে আসলে অ্যাকসেপ্ট করেছিলে গানটা করার জন্য? কারণ হচ্ছে যে ওই সময়টা তো আসলে তো আমরা সবাই জানি যে এরকম একটা কিছু করলে মামলা, গুম, হুমকি, মৃত্যুর অনেক কিছুর ভয় ছিল। সব কিছু উপেক্ষা করে আসলে কিভাবে তুমি গানটা করলে? খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছো আমাকে। এটা নিয়ে যদিও ফার্স্ট টাইম সবাই খুব আতঙ্কের মধ্যে ছিলাম। প্রথমত আমার পরিবার, আমার বাবা মা আমাকে বারবার বলছিল যে তুই এই কাজটা করবি, এটা অনেক জীবনের ঝুঁকি, এরকম করিস না। আর আমি তো আমার পরিবারের যেটাই বলো, মাথা বলো, যেটাই বলো, আমি আমার পরিবারের খুব প্রাণ। তো সেই জায়গা থেকে ওনারা খুব ভয়ে ছিল। ইভেন এখানে ওনাদেরকেও আমাকে বারবার নিষেধ করেছে যে এটা করিস না, এটা করিস না। আমি ওনাদেরকে শুধু একটা কথা বলেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি দেশের জন্য কাজ করছি, তো দেশের জন্য যদি কাজ করতে পারি এর থেকে সৌভাগ্যবান আমি মানে আর কাউকে মনে করছি না। কারণ আমার যদি যোগ্যতা থাকে, আমি একটা কাজ করার সুযোগ পেয়েছি। কেউ সশরীরে যুদ্ধ করতেছে, কেউ কণ্ঠ দিয়ে করতেছে, বা যে যেভাবে যেখান থেকে পারছে করছে, তাহলে আমি যেহেতু সুযোগ পেয়েছি আমার কণ্ঠের মধ্য দিয়ে যুদ্ধ করার, তবে আমি এটা কেন করব না। হ্যাঁ আমি হুমকি পাচ্ছি, আমি হুমকি পাবো, বা আমাকে হয়তো উঠিয়ে নিয়ে যাওয়া হইতে পারে, বা আমাকে গুম করে দেওয়া হইতে পারে, বাট আমি নিজের কাছে একটা আত্মতৃপ্তির ব্যাপার ছিল যে আমি দেশের জন্য কাজ করছি।
Alright. পরে এই যখন গানটা যখন গাচ্ছিলে বা গানটা যখন রেকর্ড হইলো, সামাজিক মাধ্যমে যখন ছড়িয়ে পড়লো, তখন তোমার এলাকা অর্থাৎ নওগাঁতে তোমার ফ্যামিলি কোনো ধরনের থ্রেটের মুখে ছিল কি? হ্যাঁ, অবশ্যই। আমার ফ্যামিলি থ্রেটের মুখে ছিল এবং বারবার বলা হয়েছিল আমি যেন নওগাঁতে না পা দিই। আমার বাড়ি যেহেতু নওগাঁ, হুম। আমাকে বারবার এই কথাটা বলা হয়েছে যে আমি নওগাঁতে যেন পা না দেই। আমি যদি নওগাঁতে পা দিই তাহলে আমার বিরুদ্ধে যে কোনো অ্যাকশন তারা নিবে। এর মধ্যেও তারা মামলার জন্য অনেকবার চেষ্টা করেছে আমাকে মামলা দেওয়ার জন্য। তো এখন কথা হচ্ছে যে তাদের কারণে আমি কিন্তু ২ বছর ২ বছরে ৪টি ঈদ যায়। আমাদের হচ্ছে ঈদুল ফিতর অ্যান্ড ঈদুল আজহা। এই ৪টা ঈদ কিন্তু আমি বাড়িতে করতে পারিনি। শুধু তাই নয়, এখন বাড়িতে করতে পারিনি, ঢাকাতে কই ছিলাম। এই যে আমরা যে কার্যক্রমগুলো করছি, একটা গানের কাজ করছি, কিভাবে করছি, কোথায় আছি, এক কাপড়ে ৭ দিন পর্যন্ত থাকতে হইছে। ইথুনবাবু, মুন্না ভাই আমাকে একটা জায়গায় সেফ জায়গায় রাখছে, সেখান থেকে আবার হয়তো খবর পাচ্ছে, ওখান থেকে আবার অন্য একটা জায়গায় রাখছে। এইভাবে আমরা কাজ করেছি। জীবনের ঝুঁকি আমরা ঝুঁকি মনে করিনি, কারণ আমাদের কাছে দেশ আগে ছিল। তো সেই অবস্থায় আমার নওগাঁ থেকে আমাকে যে ধরনের হুমকি হামলা এরা দেওয়ার চেষ্টা করছে, উপরে আল্লাহ ছিল। আর এর মধ্যে তো আম, যেটা না বললেই না, শুধু আমরা এক কাপড়ে ছিলাম না, কখন কি খাচ্ছি এটার কোনো ঠিক ছিল না। খাওয়া দাওয়া এই দিনগুলোর কথা যখন মনে হয়, তুমি বিশ্বাস করবে না জুবাইর, মানে অনেক কষ্ট লাগে, চোখে অনেক সময় পানিও চলে আসে যে আসলে কি দিন আমরা পার করেছি। এই যে দিন আমরা কোথাও থাকতে পারছি না, খাইতে পারতেছি না, এক কাপড়ে ৭ দিন থাকতে হচ্ছে, এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি, কারোর সাথে কোনো যোগাযোগ নাই, টোটাল কন্ট্যাক্ট অফ, শুধুমাত্র এই হুমকি হামলার জন্য। এটা আসলে নির্বাসিত জীবন কাইন্ড অফ। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে যারা সশরীরে যুদ্ধ করেছে, যাদের প্রাণঘাতী হয়েছে, যারা আহত হয়েছে, তারা তো ছিলই, তাদের প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা দুটাই আছে। কিন্তু এরপরেও আমরা সশরীরে ছিলাম না ঠিকই, কিন্তু আমরা তো ছিলাম। কারণ আমাদের গান, একটা গান যে কি করতে পারে, সে আমরা 1971-এর কথাও যদি বলি, সেই সময়ও কিন্তু একটা গান দিয়ে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছিল। রাইট, রাইট। ঠিক এই গানটা দিয়েও এই যে 24-এর যে আন্দোলনটা, এই সবাইকে উজ্জীবিত রাখছিল, এই দেশটা তোমার বাপের নাকি। শুধু এই একটা গান নয়, আমাদের পার্ট বাই পার্ট গান ছিল। তোমার চেয়ার ভেঙে যাচ্ছে তুমি দেখছো, ও চেয়ারে তুমি আর বসতে পারবে না। তারপর মামার বাড়ির আবদার, দেশে কোনো বিচার নাই, কাউয়া কাদের মিয়া, হুম। আমি মেজর জিয়ার কথা বলছি। এগুলো গান হওয়ার পর না, এই যে মহাসমাবেশ ছিল বিএনপির 28শে অক্টোবর, এরপর দেশটা তোমার বাপের নাকি আমরা রেকর্ড করেছি। এর থেকে বেশি আরও মর্মান্তিক যে ঘটনাটা, 2024 যখন নির্বাচন হয়ে গেল, এরপর থেকে তো আরও আমার বা আমরা যারা কাজ করেছি তাদের জন্য মানে খুবই একটা দুঃসময় পার করছিলাম। যে বিনা নির্বাচনে তো ভোট হয়ে গেল, নির্বাচিত হয়ে গেল সরকার, তখনও কিন্তু আমরা একটা গান করেছিলাম যে ভেবে দেখেছো কি, মারলে নিজের পায়ে কুড়াল, দেবে উড়াল। আগেই বলা হয়েছে এই কথা। এরপর যদি আসো সেই মাঝখানে আরও অনেক ঘটনা আছে যেগুলো নাই বলছি, মূল ঘটনাটুকু বলছি। 5ই আগস্ট ঘটার আগে, অর্থাৎ তোমার 1 আগস্ট, 1 আগস্ট রাতে আমরা একটা গান করলাম, ক্ষমতা এন্টারপ্রাইজ। তো এই গানটা করার জন্য আমরা যেখানে যাই, তো বাসা থেকে যখন বের হচ্ছি, আমার পেছনে অলরেডি 2জন ছাত্রলীগের ছেলে আমার পিছু নিয়েছে। নিয়ে আমি রিক্সা করে যাচ্ছি। ওই দিন নাকি বোরকা ছাড়া? মাস্ক পরা ছিলাম, তারপরও তারা আমাকে টার্গেট করেছে, হয়তো আগেই টার্গেট করেছে যে আমি ওই বাসায় আছি। তো সেখান থেকে আমার মাঝখানে একটু দূরে গিয়েই আমার রিক্সাটা দাঁড় করালো ওরা। দাঁড় করিয়ে বলছে যে কোথায় যাচ্ছি। তো আমি তো স্বাভাবিক একটু নার্ভাস ফিল করলাম যে ভাইয়া আমি তো আপনাদের চিনলাম না। বলছে আমাদের চিনতে হবে না, আপনি যাচ্ছেন কোথায় এই রাতে।
তখন বাজে রাত্রি 10টা। আমি বলছি রাত তো খুব একটা বেশি হয় নাই, কেন বলেন তো? বলছে না, যে তো দেশের অবস্থা খারাপ, আপনি এইভাবে বের হয়েছেন, আপনার তো এইভাবে বের হওয়া ঠিক নয়। আচ্ছা ভাইয়া, কাজ থাকলে তো বের হইতেই হবে, এক্ষেত্রে তো আপনি আমাকে বলতে পারেন না, আর আমি তো আপনাকে চিনিও না যে আপনি আমাকে তখন তো কথা বোধহয় আটকে কথা কারফিউ বলবেন। চলছিল। হ্যাঁ, কিন্তু আমাদের তো কাজ করতে করতে হবে, হবে, যেহেতু right. আমরা গান করছি। হুম। হ্যাঁ, তখন উনি আমার পিছু, তো আর কিছু বললো না, একটু পর গিয়ে আবার আমাকে দাঁড় করিয়েছে, আমার রিক্সা দাঁড় করিয়ে বলছে যে আপনি এভাবে যেতে পারবেন না। তখন আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের পরিচয়টা কি? এটা কোন এরিয়াতে, মগবাজার বা ওই দিকটাতে? এটা হচ্ছে রামপুরা এরিয়াতে। রামপুর, আচ্ছা। আপনি আমাকে পিছু করছেন, বারবার আমাকে দাঁড় করাচ্ছেন, আপনি কি আমাকে চেনেন? বলছে না, চেনার জন্য চেষ্টা করছি। আচ্ছা, ও আচ্ছা, তো আপনার নাম কি? তা আমাকে বলছে এই কথাটা। আমি বললাম যে আমার নামটা আমি আপনাকে কেন বলবো, প্রথমত আমি আপনাদেরকে চিনি না, আগে আপনার পরিচয় দেন। তখন বলছে যে আমরা হচ্ছে সিভিলে কাজ করছি। হ্যাঁ, আচ্ছা, ও আচ্ছা, তো আপনাদের আইডি কার্ড? ওনারা আমাকে একটা আইডি কার্ড দেখালো, যেটা আমার কাছে যথাযথ মনে হলো না। হুম, হুম। আচ্ছা, তো তারপর আমি আবারও পথ চলা শুরু করলাম। ওনারা বারবার আমাকে ডিস্টার্ব করতেই আছে। তো আমি লাস্ট পর্যন্ত বললাম যে আমি আমার ভাইয়ের বাসায় যাচ্ছি, আপনারা যদি যেতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আসতে পারেন, ওয়েলকাম। এরপর ওনারা আমার পিছু ছাড়লো। যাই হোক, আমি কোনো রকম রাস্তাটা পার হয়ে আমি যতটা পারি নিজেকে সেভ করার চেষ্টা করেছি। হুম, হুম। তো ওই রাতে আমরা একটা কাজ করেছিলাম যে ক্ষমতা এন্টারপ্রাইজ। তো এই গানটা করার পর 3 তারিখে গানটা ছাড়া হলো। 4 তারিখে এখন আমরা সবাই একত্রিত ছিলাম। এর মধ্যে বারবার আমার দাদার কথা তুলে নিয়ে আসতে হচ্ছে, কাজ এগুলো গানের পেছনে তো উনিই মুখ্যম, হুম, হুম। কারণ উনি গানগুলো লিখেছেন, শুরু করেছেন। সুর করেছেন, আর আমি তো কণ্ঠ দিয়েছি। তো দাদা 4 আগস্ট রাতের বেলা, এর মধ্যে কিন্তু ওনার চোখ অপারেশন হয়েছে। হুম। তো এই অপারেশন চোখ নিয়েই কি হলো, এদিকে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে পল্টনে, শাহবাগে, এদিকে চলছে। হুম। তখন দাদা আমাকে একটা সেফ জায়গায় রেখে বলল যে মন্টু তুই এখানে থাক, আমরা আসতেছি। দাদা দাদা মুন্না ভাই, মিজান ভাই, রিপন ভাই, 4 জন তখন হচ্ছে শাহবাগে। এই যে গোলাগুলি চলতেছে, মানে কি যে একটা মানে বাজে সিচুয়েশন, সেখান থেকে একজন সাংবাদিক ভাই দাদাকে ওখান থেকে রক্ষা করে নিয়ে আসছে। উনি ভাইটার নাম সম্ভবত কালাম, উনি একজন সাংবাদিক। উনি দাদাকে ওখানে বারবার মানে বলছে যে ভাই আপনি আমার গাড়িতে চলেন, এখানে থাকলে আপনার ক্ষতি হতে পারে। তো রিয়েলি যে এরকম একটা পরিস্থিতিতে পড়লে তো ক্ষতি হওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ জীবন বাঁচানো তো ফরজ কাজ। হুম। আগে নিজের জীবনটা বাঁচাতে হবে, তারপর না আপনি যে কোনো কাজ করতে পারবেন। তো সেই জায়গায় তো নিজের জীবন বাঁচানোর জন্য সাংবাদিক ভাইটা দাদাকে খুব হেল্প করছে। ও ওনাকে গাড়িতে করে নিয়ে বাড়িতে পৌঁছাই দিছে। বাড়িতে বলতে দাদাও তো তখন বাড়িতে থাকতে পারতো না, হুম। কোনো একটা সেফ জায়গায় পৌঁছাই দিছে। তারপরে যখন এসে রাতের বেলা দাদা আমাকে ফোন করে বলছে যে এই অবস্থা, আমি তো জাস্ট হতাশ, যে এরকম পরিস্থিতি যদি ঘটেই যেত তাহলে তো ওনাকে আমরা হারাতাম। হুম। কারণ আর যেটাই হোক, আমরা যুদ্ধ করেছি, আমরা জুলাই যোদ্ধা। হয়তো আমাদের চোখে দেখা যাচ্ছে না, আমাদের কণ্ঠ সবাইকে উজ্জীবিত করেছে, কিন্তু সেটার পেছনে আমরাই মূল কারণ। Right. আমি একটু 5ই আগস্টের ঘটনাটা যখন মানে জানতে চাই, যখন 5ই আগস্টে জানতে পারলে যে ফ্যাসিস্ট বা স্বৈরাচার পালিয়েছে বা শেখ হাসিনা পালিয়েছে, তখন আসলে ওই সময়টার অনুভূতিটা কেমন ছিল? ভেতরে তো কিভাবে একটা উদযাপন করেছিল? অন্যরকম অনুভূতি কাজ করছে যে কি হবে, যেহেতু আগামীকাল বা 5ই আগস্টে আমরা একটা খবর পাবই, সে যেটাই হোক, ভালো মন্দ যেটাই হোক, আমরা একটা তো খবর পাবই। তবে ভেতর থেকে একটা বিশ্বাস ছিল যে হয় তাকে দেশ ত্যাগ করতে হবে, আর না হলে ক্ষমতা ছেড়ে দিতে হবে, যে কোনো একটা কিছু মানে তো এটা কি তাকে করতে হবে। তোমরা 5ই আগস্টের আগেই ধারণা করেছিলে এরকম এটা কিছু? ধারণা করেছিলাম, কজ এই যে এতগুলো জীবন গেল, দেশের জন্যই তো যুদ্ধ করেছে তারা, তাই না? হুম। তো এতগুলো জীবন, এতগুলো রক্ত, এগুলো কি বৃথা চলে যাবে? আমরা যে এত জীবনের ঝুঁকি নিয়ে কাজগুলো করলাম, এগুলো কি বৃথা যাবে?
একটা আত্মবিশ্বাস তো ভিতরে কাজ করছিল। সেই আত্মবিশ্বাস থেকেই মনে হচ্ছিল যে এই দুটার মধ্যে কিছু একটা হবে, হয় তাকে দেশ ছাড়তে হবে আর না হলে ক্ষমতা ছাড়তে হবে, যে কোনো একটা কিছু করতে হবে। তো ইতিমধ্যেই আমরা ঠিক দুপুর, মানে 5ই আগস্টের কথা বলছি, দুপুর 2টায় অলমোস্ট খবর হয়ে গেল যে পালিয়েছে। আর এই খবরটা যখনই প্রচার হয়ে গেল তখন তো সবার মুখে একটা অন্যরকম মানে প্রাণোচ্ছল ব্যাপার সবার ভিতরে চলে আসলো। ঈদে আমরা কি আনন্দ করি, ঈদের থেকেও এটা বেশি আনন্দিত ছিল সবাই, যে এত কষ্ট করে, এত যুদ্ধ করে, এত রক্ত, এই যে লাস্ট মুহূর্তে বাচ্চারা যারা রক্ত দিয়েছে, যারা এই যুদ্ধের সঙ্গে সামিল ছিল, তাদের বাবা মা পর্যন্ত রাস্তায় নেমে গেছে। এটা তো এমনি এমনি না, কারণ কতটা অত্যাচার করেছে, কতটা অতিষ্ঠ হয়েছে জনগণ, যার কারণে ঘরের মহিলারা পর্যন্ত বের হয়ে গেছে। 3রা আগস্ট যেদিন হচ্ছে শহীদ মিনারে, তারপর হচ্ছে রবীন্দ্র সরোবরে সব সঙ্গীত শিল্পীরা যখন একত্রিত হচ্ছিল বা হয়েছিল, তখন তুমি কোথায় ছিলে? তখন আমি কোনো একটা সেফ জায়গায় ছিলাম। আচ্ছা, তখন আমাকে, হ্যাঁ, প্রেশার আমার আমার মানে আমার উপরে অনেক প্রেশার ছিল, এবং আমার গুরু ইথুন বাবু বা আমাদের বড় ভাইদের উপর খুব প্রেশার ছিল। যতই প্রেশার থাক না কেন, প্রত্যেকটা প্রেশারের মধ্য দিয়ে কিন্তু আমাদের লুকিয়ে 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 এই কাজগুলো করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি গান একটা ফ্যাক্ট। অবশ্যই গান একটা গুরুত্বপূর্ণ, যে কোনো কাজে, আপনার যে কোনো পরিস্থিতিতে গান একটা ফ্যাক্ট। রাইট। মৌসুমী, আমি অনেক ভারী ভারী কথা বললাম, আমরা একটু একটু হালকা হতে চাই। আমরা একটু তোমার শৈশবে ফিরে যেতে চাই। তোমার জন্ম, বেড়ে ওঠার নওগাঁ, তুমি কোথায়, কোন স্কুলে পড়েছো, তোমার শৈশবটা কেমন ছিল, কবে তুমি ঢাকায় আসলে, আর সঙ্গীত শিল্পী হয়ে ওঠার পেছনে গল্পটা একটু জানতে চাই। আমার হোম ডিস্ট্রিক্ট নওগাঁ জেলা। আমি নওগাঁ জেলাতেই বড় হয়েছি। ওখানেই আমি প্রাইমারিতে ছিলাম নওগাঁতেই, চকেনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাই স্কুল ছিল PM গার্লস হাই স্কুল, আর কলেজ নওগাঁ সরকারি কলেজ। ওখানেই আমার পড়াশোনা কমপ্লিট। আর গানটা ছোট থেকেই আমি খুবই পছন্দ করি, করতে ভালোবাসি। ইভেন আমার খালামণি গান করতো। প্রথম প্রথম শৈশবকালে আর কি গানের প্রতি যে ভালোবাসা বা গানের প্রতি যে আগ্রহ, টান, এটা আমার খালামণিকে দেখে আমার শেখা। তো ওনাকে দেখতাম, উনি যখন গান করতো বিভিন্ন প্রতিযোগিতায় যাইতো, প্রাইজ নিয়ে আসতো। এটার প্রতি একটা আলাদা লোভ হইতো যে এই প্রাইজগুলো যদি আমি পাইতাম তা আমারও ভালো লাগতো। তো খালামণি আমাকে আর কি উৎসাহিত করেছে গানের জন্য। হ্যাঁ, তখন থেকেই গান শেখা। ওখানে আমি শিল্পকলা একাডেমিতে ছিলাম দীর্ঘদিন। এরপর ওখানে ব্যান্ডের সঙ্গেও আমি জড়িত ছিলাম দীর্ঘদিন। এরপর আমি ঢাকাতে এসে গান করছি। এবং ইথুন বাবুর সাথে তোমার পরিচয়? ইথুন বাবুর সঙ্গে পরিচয়, উনি আমার আত্মীয়, উনি আমার কাজিনের কাজিন। তো আমার কাজিন ইথুন বাবুর সঙ্গে আমাকে পরিচয় করে দেন, কারণ উনি ঢাকায় কোথায় থাকতেন এটা তো আমি জানতাম না। তো সেক্ষেত্রে পরিচয় করে দেন, এবং তখন থেকেই ইথুন বাবু দাদাভাই আমাকে ওনার মতো করে গাওয়ানোর চেষ্টা বা ওনার যে বিষয় আশয়গুলো, এগুলো আমাকে দেওয়ার চেষ্টা করেছে। আর আমি, একটা মানুষ তো আর সব কিছু আয়ত্ত করতে পারে না, কারণ আমরা তো মানুষ। আমরা যদি সব কিছু আয়ত্ত করে ফেলি তাহলে তো আর মানুষের কাতারে পড়লাম না, তখন তো আমরা ফেরেশতা হয়ে যাব। তো আমরা তো ফেরেশতা না। আমার যতটুকু পসিবল হয়েছে আমি আমার গুরুর যে ঘরানাটা ওটা নেওয়ার চেষ্টা করতেছি, এখনও করছি এবং ভবিষ্যতেও করব। শিখতে আছি, উনি আমার গুরু, আমি সবসময় ওনাকে গুরুর স্থানে রাখি, এবং আমি বারবার ওনার কাছে কৃতজ্ঞ প্রকাশ করি যে আজকে যে আমাকে চিনছেন আপনারা বা পুরো দেশবাসী আমাকে চিনছে, এটা শুধুমাত্র ইথুন বাবুর কারণেই। কাজ উনি আমাকে ওই সময় যদি না সাহস যোগাতেন, আমি যদি এই গানগুলো না করতাম, তাহলে আজকে হয়তো আমাকে কেউ চিনতেন না। আর যেহেতু আজকে এই গান দিয়ে সবার মধ্যে আমি পরিচিত লাভ করেছি, তো ওনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। রাইট। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলিতে আছে, মা আছে, বাবা গত 25 ডিসেম্বর মাসের 11 তারিখে গত হয়েছেন।
আর মা আছে, ছোট বোন আছে। আচ্ছা, এখন তো ব্যস্ততা বেশি, আর এখন তো ফ্যাসিস্ট সরকারও নেই, সো গ্রামে যাওয়া হয়, কিংবা গ্রামের মানুষ তোমাকে আসলে কিভাবে এখন মূল্যায়ন করে? আর একটা কথাই আছে, তেলে মাথায় সবাই তেল তেল ঢালে, ঠিক আছে? তো তুমি যখন একটা খারাপ পরিস্থিতিতে থাকবা, তখন কিন্তু তোমার খোঁজ খবর বা তোমার ভালো মন্দ এগুলো কারো কাছেই কিছু যায় আসবে না। Right. আর যখন তুমি একটা ভালো কিছু করবা, ভালো জায়গায় যাবা, তোমার একটা নাম হবে, ডাক হবে, তোমাকে সব জায়গায় দেখা যাচ্ছে, সেটা হোক ইউটিউব, হোক টেলিভিশন, তো তখন তোমার গুরুত্ব তাদের কাছে অন্যরকম ভাবে প্রসারিত হয়। তো ঠিক একই অবস্থা আমার আত্মীয় স্বজন বলো বা গ্রামবাসী বলো, প্রতিবেশী বলো, সবার কাছেই। তো ওই সময়ে যখন আমি প্রবলেমে ছিলাম, আমার খোঁজ খবর হয়তো কেউ নাই। এখন গ্রামে বলো, সব জায়গায় বলো, মৌসুমি মানে একটা ফ্যাক্ট, মৌসুমি আসছে, মৌসুমিকে আগে আপ্যায়ন করো, মৌসুমির এটা করো, মৌসুমির ওটা করো, ঠিক আছে? এই যে ব্যাপারগুলো, এখন তাই এতে মনে হয় যে তেলে মাথায়, হ্যাঁ, সেলিব্রিটি ফিল হয় এখন, রাইট? সেলিব্রিটি আমি নিজেকে মনে করি না, কারণ মানে প্রায় গ্রামের মানুষ কাইন্ড অফ এরকম ট্রিট করে তোমার? হ্যাঁ ওরকম ট্রিট করে, বাট ওই যে আমার কাছে তো মনে হয় না। আমার কাছে এইটুকু মনে হয় যে যখন আমি প্রবলেমে ছিলাম, যখন আমার দুর্দিন ছিল, তখন তো আমি কাউকে পাশে পাই নাই। আজকে আমার মাথায় তেল আছে, ওই তেলের মাথায় আবার তেল ঢালার জন্য সবাই প্রস্তুত। তা আসলে আমাদের পরিবেশটাই এটা এরকম। আসলে জগতের নিয়ম, আসলে একদম, এটা জাগতিক একদম, একদম। জাগতিক একটা ফর্মুলা। মৌসুমী, আমি আসলে মানে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই। গান নিয়ে আসলে নিজেকে কোথায় দেখতে চাও, বা সামনে আর কি কি কাজ তোমার দর্শকরা বা ভক্তরা, শ্রোতারা পাবে? গানের মানুষ, গান নিয়ে স্বপ্ন লক্ষ্য যেটাই বলো থাকবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তবে গান নিয়ে আমার একটু আলাদা পরিকল্পনা আছে, সেটা হচ্ছে যে দেশের গান সবাই করতে পারে এরকম ভাগ্য কেউ রাখে না, যেটা আমি নিজেকে ভাগ্যবতী মনে করি যে আমি দেশের গান করতে পেরেছি, এবং মোক্ষম টাইমে, হুম, হুম। যেই সময়টায় একদম দেশ অরাজকতার সঙ্গে একদম জড়িত, এই যে গণতান্ত্রিক যে বিষয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য যে আমাদের গলা চেপে ধরা হতো, কথা বলতে পারতাম না, এই কথা বললে এই কথা বললে একদম জেলে ভরায় দেয়, গুম করে ফেলে, এই করে সেই করে, হ্যাঁ, মানুষ মারতে তাদের হাত কাঁপতো না। তো সেই জায়গা থেকে যে নিজেকে ওই পরিস্থিতিতে দেশের জন্য কাজ করাটা, এটা ছিল আমার ভাগ্যের ব্যাপার। তো এটা তো আছেই, হুম, হুম। এটা আমার পার্টের একটা বড় অংশ। অংশ। হ্যাঁ, এটা তো আছেই। এ ব্যতীত যদি তুমি গানের কথা বলো, তাহলে গান তো গানই, সেটা হোক গান প্রাণের কথা বলে, গান জীবনের কথা বলে, গান সার্বিক পরিস্থিতির কথা বলে, গান প্রেমের কথা বলে, তাই না? একটা গানের মধ্যে অনেক কিছু থাকে। তো এই গানটাকে নিয়ে অনেক দূর যেতে চাই, আমি এই গানের কাজ করতেছি, এবং আমার মৌলিক গানও আছে কয়েকটা। তার মধ্যে আমার গুরু ইথন বাবুর কথা সুর সঙ্গীতে একটা গান করা আছে। গানের কথা হচ্ছে কারবার চলে বুকের ভেতর দেখাবো কারে। ওটার শিরোনামটা হচ্ছে খাঁচার পাখি উড়ে যাবে। এটা একটা জীবনমুখী গান। আচ্ছা। তো সেই জায়গা থেকে গানের কাজ চলতেছে, এখনও করতেছি। রিসেন্ট সামনে আরও গান তোমরা সবাই দেখতে পাবে, এবং আমার দর্শকরাও দেখতে পাবে। ওকে। ভালো কিছু গান নিয়ে আসতেছি। তো নতুন সরকার গঠন হয়েছে, বিএনপি সরকার এসেছে, এবং অনেকেই বলে তুমি বিএনপিরই একজন সঙ্গীত শিল্পী হতে হ্যাঁ, পারে। সো সেই জায়গা থেকে আসলে নতুন সরকারের কার্যক্রম কেমন দেখছো, তোমার কাছে কেমন লাগছে? আর যেহেতু বিএনপির হয়ে তোমরা অনেক দিন ধরেই স্ট্রাগল করছিলে, সে 2022 সাল থেকে গান করছো, বিএনপির হয়ে বিভিন্ন সমাবেশেও গান করছো, সেই জায়গা থেকে আসলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তোমাদের কোনো ধরনের কথা হয়েছে কিনা বা দেখা হয়েছে কিনা? হুম, এই কথা যদি বলো তাহলে অবশ্যই আমি এটা বলবো যে কারণ গত বছরগুলো বা গত দিনগুলোতে আমরা যে দিন কাটিয়ে এসেছি, বা যে সমস্যার সময়। সম্মুখীন আমরা হয়েছি, সেই তুলনা থেকে, সেই দিক থেকে দেখতে গেলে এখন আমরা অনেক ভালো আছি। কাজ নতুন সরকার, জনাব তারেক রহমান, উনি যে একের পর এক কার্যক্রম বাস্তবায়ন করছেন, ওনার যে পরিকল্পনা যেগুলো বাস্তবায়ন করছেন পার্ট বাই পার্ট, কারণ এটা তুমি শুধু আমাদের বাংলাদেশ কেন বলছো, বিশ্বের কোনো কান্ট্রিতে এরকম হয় না যে শপথ গ্রহণ করার পরেই কোনো সরকার এই 3 থেকে 4 মাসের মধ্যে এতগুলো কাজ করতে পারে বা এতগুলো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। এটা আমার ছোট্ট লাইফ, আমার তো খুব একটা বয়স নয়, কজ তুমি আমি সেম এজ, সো
সেই জায়গা থেকে তুমি দেখেছো কিনা জানি না, আমি দেখি নাই যে কোনো সরকার বা আমরা বিভিন্ন নিউজেও দেখি যে বাহিরের কোনো কান্ট্রিতে এই ধরনের কোনো কাজ হয় কিনা। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের বিএনপি সরকার জনাব তারেক রহমান যেগুলো উদ্যোগ নিয়ে একের পর এক কাজগুলো বাস্তবায়ন করছেন, আমি সত্যি মানে মুগ্ধ ওনার কাজে। আমার কাছে খুব ভালো লাগছে। আর এভাবে যদি কাজ চলতে থাকে, আমার মনে হয় যে আগামী 5 বছরও লাগবে না, আমরা বাংলাদেশকে একটা সুন্দর সুস্থ পরিবেশে দেখার মানে দেখতে পাবো। এটা সময় লাগবে না যদি এভাবে চলতে থাকে। তবে সব কিছু তো সরকারের উপর মানে চাপিয়ে দিলে তো হয় না, জনগণের উপরও অনেক কিছু ডিপেন্ড করে। যেহেতু আমরা সাধারণ জনগণ, আমাদের উপরও অনেক কিছু ডিপেন্ড করে। কজ আমরা যদি ওনার হাতটাকে শক্ত করার জন্য বা ওনার পরিকল্পনাকে শক্ত করার জন্য যদি আমরা সবাই মানে জনমত যারা আছি একত্রিত হয়ে ওনার ওই কাজগুলোকে ফলো করি, ওইভাবে আমরা ওই দিক নির্দেশনায় যদি আমরা চলি, তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি একটা ভালো কিছু আসবে। এক্স্যাক্টলি। সো যেই প্রশ্নটা আমি সম্পর্কে প্রশ্ন করেছিলাম সেটার সাথে, যে তারেক রহমানের সাথে তোমাদের দেখা বা কথা হয়েছে কিনা? হ্যাঁ, ওনার সঙ্গে আমাদের দেখা হয়েছিল, তবে একবার দেখা হয়েছিল। ওনার সঙ্গে দেখা হয়েছিল, উনি আমাদের সঙ্গে কথা বলেছেন। যেহেতু উনি ব্যস্ত মানুষ, ওনার হয়তো ওইভাবে সময় হচ্ছে না আমাদের সঙ্গে আলাদা করে দেখা করার বা কথা বলার। তবে আমরা আশাবাদী উনি অবশ্যই আমাদেরকে আলাদাভাবে ডেকে কথা বলবেন। আর এর মধ্যে আমি একটা কথা বলতে চাই যে সব কিছুই তো আমরা দেখছি, কিছু কথা একটু তোমার প্রশ্নের বাহিরে বলতে চাচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে যে ধরো ওই সময় আমরা যারা যুদ্ধ করেছি বা আমরা যারা এই যুদ্ধের সঙ্গে সামিল ছিলাম, বা আওয়ামী মানে আওয়ামী সরকারের আমলে যারা ছিল, বিভিন্ন চ্যানেল বা টেলিভিশন বা যে কোনো পরিস্থিতিতে তোমার ইয়েতে বলো যে বাংলাদেশ চলচ্চিত্র, তো এই জায়গাগুলোতে যারা ছিল এখনো তাদেরকেই দেখছি। আমি এই প্রসঙ্গটা তোমার কাছে আসবো, আমি তোমাকে এই প্রশ্নটা করব। তার আগে আচ্ছা, যেহেতু কথাটা হয়েছে, আমি একটু আলোচনাই করি বিষয়টা নিয়ে। ধরো হচ্ছে রিসেন্ট সময়ে আমরা দেখছি যে চিত্রনায়িকা মাহিয়া মাহি, কিংবা মেহের আফসোস শাওন, কিংবা পিয়া জান্নাতুল, আমাদের একজন অভিনেত্রী মডেল পিয়া জান্নাতুল, তো তাদেরকে নিয়ে বেশ আলোচনা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। তাদের কিছু অ্যাক্টিভিটিস, তাদের কিছু কথা, তাদের কিছু ফেসবুক স্ট্যাটাস নিয়ে আলোচনা হচ্ছে। সো তাদের নিয়ে আসলে একজন জুলাই যোদ্ধা হিসেবে তোমার কি বলার আছে? আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে এটাই বলবো যে আপনারা ওই টাইমে কোথায় ছিলেন? কই যখন আবু সাইদ তার বুকটা পাতিয়ে দিল, তার বুক থেকে ঝরঝর করে তাজা রক্ত ঝরে পড়ছিল, তখন তো তাদেরকে নিয়ে আপনাদের একটা স্ট্যাটাস দেখি নাই। যখন মুগ্ধ পানি লাগবে বলে যখন চিৎকার করছিল যে গুলি খেয়ে ছেলেটা মারা গেল, তখন আপনাদের এই স্ট্যাটাসগুলো কই ছিল? আপনাদের ভালো কাজে কোনো স্ট্যাটাস আমি দেখি নাই। এটা আমি এই আজকে রাইজিং স্টারের মাধ্যমে আমি ওনাদেরকে এই কথাটা ছুটছি যে ভালো কাজে কখনো আপনাদের এই স্ট্যাটাসগুলো আমরা দেখি নাই। আজকে যখন ভালো কাজ হচ্ছে সেইটাকে আপনারা অ্যাপ্রিসিয়েট না করে কি করছেন? এটা নিয়ে আরও সমালোচনা করছেন, তাও আবার নোংরা সমালোচনা। তাহলে এতে কি বোঝা যাচ্ছে না যে আপনারা কি চাচ্ছিলেন? তা দেশটা রসাতলে চলে যাক, এটাই তো সবাই চাচ্ছিল, তাই না? তো সরকার ভালো কাজ করছে, আমাদের উচিত ওনার কাজকে ভালোভাবে নেওয়া এবং আমাদের ওনাকে আরও উৎসাহ দেওয়া যে উনি যেগুলো কাজ করছে আমাদের ভালো লাগছে, আমরা ওনাকে ওনার নেতৃত্বে চলবো, এইভাবেই আমরা কাজ করব। ওনার হাতকে শক্তিশালী করলেই না আপনি আরও ভালো কাজ পাবেন। আপনি দেখান না যে এত কম সময়ে এত ভালো কাজ কোন সরকার করে গেছে। এটা যদি আপনি দেখাতে পারেন বিগত 17 বছরে কি হয়েছে, গুম খুন হামলা মামলা জেল জুলুম এগুলো ছাড়া তো আর কিছু দেখতে পাই নাই। টাকা যার কাজ তার, ক্ষমতা যার কাজ তার।
একটা চাকরিতে গেলেও তাই, একটা চাকরিতে গেলেও আপনার যেখানে টাকা দিতে হচ্ছে, যথেষ্ট পরিমাণ ঘুষ দিতে হচ্ছে, তারপরে আপনার চাকরি হচ্ছে। আবার দেখা যাচ্ছে মামা চাচা থাকতে হচ্ছে, না থাকলে আপনার চাকরি নাই। হুম হুম। কখনো কখনো সে টাকা মারও যায়। মৌসুমী, অনেকেই বলে আর কি, যারা হচ্ছে সরকার দলীয় মানে থাকেন বা সরকারের সমর্থক থাকেন, তাদের অনেক ফ্যাসিলিটিস থাকে। তুমি যেহেতু বিএনপির একজন সঙ্গীত শিল্পী এবং এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় আসলে, সো একজন বিএনপির সঙ্গীত শিল্পী হিসেবে তুমি সরকার দলীয় হিসেবে আসলে কী ধরনের সুযোগ সুবিধা পাচ্ছ বা আদৌ পাচ্ছ কি না? বরাবরই আমি একটা কথা বলেছি, আজকে আবারও বলতে হচ্ছে, কারণ বারবার এক কথা বলতেও ভাল লাগে না। কারণ এই বিগত কথাগুলো তো বিগত দিনে হয়ে গেছে, এগুলো বারবার বলতে খারাপ লাগে, লজ্জা লাগে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমি আসলে কোনো দিন কোনো কিছুর আশায়, ধরো কোনো পদ পদবি বা কোনো একটা ভালো জায়গা বা কোনো একটা স্থান, এগুলোর জন্য আমি কাজ করিনি। আমি আবারও বলছি, এসবের আশায়, নেশায়, প্রত্যাশায় আমি কাজ করিনি। আমি করেছি অন্তর থেকে। আর এই কাজ করার জন্য আমি একটি টাকা কার কাছ থেকে নিই নাই, অন্তর থেকে করেছি সব। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। সো থাকে না, অনেকের কিন্তু পরিকল্পনা থাকে আসলে, পলিটিক্যাল ইনভলভমেন্টস থাকলে তারা ইন ফিউচার নির্বাচন করতে চায়। বিশেষ করে যেই বিষয়টা সব থেকে বেশি আসে যে সংসদের নারী আসন, সংরক্ষিত নারী আসন কিংবা এলাকাতে নির্বাচন করার এ ধরনের অনেক পরিকল্পনা থাকে। সো আমি নিজেকে ওই পরিমাণ যোগ্যতা মানে যোগ্য পার্সন মনে করছি না। ওকে, তাহলে ইন ফিউচার কোনো প্ল্যান নাই তোমার? ইন ফিউচার প্ল্যান এইটাই যে আমি ভালোভাবে থাকবো, গান নিয়েই আমার পরিকল্পনা, ভালোভাবে গান করব। তবে এখানে একটা কথা থেকে যায়, যেটা যে তুমি বললা যে আশা প্রত্যাশা তখনই করতে পারতাম। তুমি যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলে, তোমার মূল্যায়নটুকু তোমাকে দিতে হবে। তোমাকে যদি দেওয়া হয় তুমি অবশ্যই গ্রহণ করবা, তো সেম আমাকে দিলে আমি অবশ্যই গ্রহণ করব। সেটাকে তো মুছে ফেলা বা ইগনোর করার মতো কোনো অবস্থান আমার নাই। কিন্তু তুমি যেই জায়গায় দেখতেছো যে আমি সরকারের আমলে যারা ছিল এখনও তারাই আছে, বিভিন্ন চ্যানেলে, টেলিভিশনে সবাই কিন্তু এখনও তারাই আছে। এখনও পর্যন্ত কোনো চ্যানেলে, তোমার বাংলা ভিশনের কথাই বলি, বাংলা ভিশনও তো আমাকে কই ডাকছে না তো একক প্রোগ্রামের জন্য, আমাকে ডাকছে? এখনও তোমাদের প্রোগ্রাম খুললে দেখা যায় যে ওই সিঙ্গাররাই গান করছে। তাহলে তুমি সরকারের কথা বাদ দাও, যে বিএনপি সরকার আমার জন্য কি করবে বা কি করছে এটা বাদ দাও। আমরা সাধারণ জনগণ, যাদের জন্য আমরা এই দেশের জন্য কাজ করলাম, তোমরা কি করছো? উনি তো পার্ট বাই পার্ট আগাচ্ছে, তো ওনাকে তো সেই সুযোগটা দিতে হবে যে উনি আসলে আমাকে কোন জায়গায় রাখবে বা আমাকে নিয়ে তার কি পরিকল্পনা আছে। এটা তো ওনার ব্যক্তিগত বিষয়, বা ওনাকে সেই সুযোগটা আগে আসতে হবে। তো এর মধ্যে যেগুলো তোমাদের কথা বলছি, যে তোমরা আমাকে কিভাবে দেখছো। আজকে আমাকে এখানে ইনভাইট করেছো যে জুলাই যোদ্ধা হিসেবে। অবভিয়াসলি আমি জুলাই যোদ্ধা, এটা নিয়ে তো কোনো কথা চলবে না। কিন্তু এই জুলাই যোদ্ধাকে তোমরা কোথায় রেখেছো? এখনোই ঘরে বসে থাকতে হচ্ছে কেন? কেন আমি একটা প্রোগ্রাম পাচ্ছি না? কেন তোমরা দিচ্ছ না? তো সেম কথা যদি আমি সব জায়গায় বলি, তো এই ঠিক যাদের হাত নাই, পা নাই, যারা এই যে জুলাই যুদ্ধ করতে গিয়ে এগুলো হারিয়েছে, তাদেরকে সব জায়গায় দেখা যাচ্ছে। কই আমাদেরকে দেখা যাচ্ছে না? কেন দেখা যাচ্ছে না? আমাদের হাত পা চোখ কিছুই মানে পঙ্গু হয় না এই কারণে। এই তো আমরা এখনও সুস্থ সবল আছি। রাইট, খুবই মূল্যবান প্রশ্ন আসলে। এখনো পর্যন্ত আমরা সুস্থ আছি কারণ আমাদের একটা হাতও বিকলাঙ্গ হয় নাই, পাও বিকলাঙ্গ হয় নাই, একটা চক্ষুও নষ্ট হয় নাই, বা শারীরিক অঙ্গ পতঙ্গ মানে সমস্ত কিছু আমাদের ঠিক আছে, যার কারণে আমরা কোথাও ডাকও পাচ্ছি না, জায়গাও পাচ্ছি না। আমি কিন্তু তাদেরকে মানে উপেক্ষা করে কথা বলছি না, বা তাদেরকে অসম্মান করে কথা বলছি না। তারা অবশ্যই সম্মানের জায়গায় থাকে, কজ যারা প্রাণ দিয়েছেন, বিনম্র শ্রদ্ধা জানাই তাদেরকে। যারা আহত হয়ে আছেন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যাদের নষ্ট হয়েছে, তাদেরকে আসলে সমবেদনা ছাড়া মানে জানানো ছাড়া আর কিছুই বলার ভাষা নেই। কিন্তু এর পরেও তো আমরাও তো ছিলাম। মৌসুমী, তো আমাদেরকে কেন ডাকা হয় না? আমি চাইবো যে খুব দ্রুতই তোমার এই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে এবং তুমি সুন্দর সুন্দর কাজ করবে। আমি একটা ব্যাপারে একটু তোমার কাছে জানতে চাই, আমি একদমই শেষ দিকে চলে এসেছি আমাদের প্রোগ্রামের।
বারবার কিছু অডিও আমরা শুনতে পাই যে শেখ হাসিনা বলেন যে সামনের মাসে আসবো, অমুক দিন আসবো, তমুক দিন আসবো। দেশে ফেরার কথা তিনি নির্দেশনা দেন বা বলেন। সো একজন দেশের নাগরিক হিসেবে, একজন সঙ্গীত শিল্পী হিসেবে, একজন জুলাই যোদ্ধা হিসেবে তার এই কথাগুলো তুমি কীভাবে মূল্যায়ন করো? আর শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে বা আসতে হয়, আসলে তাকে কোন প্রসেসের মধ্যে আসা উচিত বলে তুমি মনে করো? এখন দূর থেকে সবাইকে অনেক কিছু বলা যায়, কারণ আমরা যখন কারো সামনে থাকি না, বিকজ তুমি যদি বলো আমাদের আওয়ামী লীগ সরকার দিয়ে যদি বুঝাই দিই, কারণ ওই সময় তো আমরা মনে করো যে ইচ্ছে মতো দূর থেকে সবাই গালি দিচ্ছি একটা সরকারকে। যেমন এখন আমাদের জনাব তারেক রহমান এত ভালো কাজ করছে, তারপরেও উনি গালি খাচ্ছেন। তো দূর থেকে অনেক কিছু বলা যায়, কাছে এসে কিন্তু সেটা করা যায় না। তো এখন উনি আছেন দূরে, দূর থেকে উনি একটা করে হুমকি দিচ্ছেন বা ওনার এই কথাবার্তাগুলো শুনে আমার ব্যক্তিগত মানে অভিমত জানাচ্ছি, আমার কাছে যেটা মনে হয় উনি হয়তো চাচ্ছেন যে এরকম কিছু করুক, যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেন ক্ষিপ্ত হন, ওনার প্রতি একটা স্টেটমেন্ট দিয়ে ফেলেন, হ্যাঁ এরকম কিছু। প্রতিশোধ নেওয়ার মতো কোনো কিছু। কিন্তু আপনারা দেখেছেন যে যে বিগত কয়েকদিন আগেই এই যে 3 দিনে যে সফরে গিয়েছিলেন উনি দেশের বাহিরে, মালয়েশিয়া, তারপর ও, হচ্ছে চায়না। চায়না, এখান থেকে ফিরে আসার পর কিন্তু ওনাকে সংসদে সম্ভবত বা কোনো একটা অনুষ্ঠানে ওনাকে ইয়ে করা হয়েছিল যে আপনি কেন প্রতিশোধ নিচ্ছেন না, উনি আপনার এত ক্ষতি করেছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেননি। আবার প্রধানমন্ত্রীর ছোট ভাই আমাদের কোকো রহমান, হ্যাঁ, তো এদেরকে এই যে যেরকম অত্যাচার করেছিল, তো সেই জায়গা থেকে যে কেন বিচার। তো এখন যেখানে প্রধানমন্ত্রী এই কথা বলছে যে আমার যথেষ্ট শক্তি সামর্থ্য সব কিছু আছে প্রতিশোধ নেওয়ার, কিন্তু আমি সেটা প্রতিশোধ নিতে চাই না, কারণ আমি বাংলাদেশটাকে নিয়ে কাজ করতে চাই এবং এই দেশের জনগণকে নিয়ে কাজ করতে চাই। তবে সেই জায়গা থেকে যে যতই পেছন থেকে ওই আঙুল দেওয়ার মতো একটা কথা আছে না, আঙুল দেখ না কেন, উনি কিন্তু এটা শুনছেন না। তো সেক্ষেত্রে আমার কাছেও মনে হচ্ছে যে না, তার মানে এই নয় যে প্রতিশোধ নেবেন না দেখে যে বিচার হবে না, এমনটা নয়, বিচার কিন্তু হবে। তো উনিও দূর থেকে যতই ওনার এই কথাগুলো ছুড়ুক, তার মানে শেখ হাসিনা আসলে অবশ্যই তাকে বিচারের মুখোমুখি অবশ্যই হয়েই বিচার আসতে বিচার হবে। বিচার হবে, বিচার হতেই হবে। Right. আসলে এতগুলো মানুষের প্রতিশোধ না নিলেও বিচারটা আমরা চাই। রাইট। মৌসুমী, আমরা অনুষ্ঠানের একদমই শেষ থেকে চলে এসেছি। আমাদের এই অনুষ্ঠানে একটা সেগমেন্ট আছে, সেটা হচ্ছে আমরা একটা প্র্যাঙ্ক কল। যেহেতু আমরা যদিও আজকে খুবই ভারী ভারী কথা বললাম, যদিও আমাদের আজকে একটু মন খারাপ জুলাই মাস নিয়ে, তবুও আমরা একটু আমাদের মনটাকে হালকা করতে চাই। আমরা একটা অবশ্যই, প্র্যাঙ্ক অবশ্যই। কল নিতে চাই। প্র্যাঙ্ক কলটা এরকম হতে পারে যে তুমি তোমার গুরু, তোমার শিক্ষক ইথুন বাবুকে একটা কল দিবে। আমরা যেহেতু উনি খুব কাছের মানুষ, তোমারও খুব কাছের মানুষ, আমারও খুব কাছের মানুষ, আমাকে খুব স্নেহ করে, আমরা একটু একটু ছোট্ট একটা প্র্যাঙ্ক করতে চাই। তুমি দাদাকে ফোন করে বলবে, দাদা আমি আজকে একটু আগে আমাকে একটা ফোন করছিল যে আমি 25 লাখ টাকা একটা লটারি পেয়েছি, আমি টাকাটা এখন কি করব বুঝতে পারতেছি না, টাকাটা কিভাবে নিব, আমাকে একটু পরামর্শ দেন। অবশ্যই ফোনটা ফানি, লাউড স্পিকারে রাখবা এবং মাইক্রোফোনের কাছে রাখবা। যাই। ওকে। প্রিয় দর্শক, ইথুন বাবু ভাইকে ফোন করা হয়েছে, দেখি। আসসালামু আলাইকুম দাদা। আহ, ঘটনা হচ্ছে যে এই যে 5 মিনিটের মধ্যে আমার কাছে একটা কল আসছে, বুঝছেন? তো কলটা আসছে যেটা, সেটা হচ্ছে আমাকে 25 লক্ষ টাকা, মানে আমি পুরস্কার পেয়েছি, কিন্তু কি কারণে পেয়েছি আমি নিজেও জানি না। তো এই 25 লক্ষ টাকা আমি কি করতে পারি দাদা, বলেন তো? ওটাকে তুই কোনো একটা ইয়েতে দান করে দিতে হবে যদি পাস। হ্যাঁ, ট্রাস্ট, হ্যাঁ, কোনো ট্রাস্টে দান করে দিতে পারিস। আচ্ছা আচ্ছা, যাক, আপনার সুন্দর সাজেশন আমার কাছে খুব ভালো লেগেছে, যে এটা দান ছাড়া আর কোনো কিছু প্রযোজ্য নয়। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে রাইজিং স্টার প্রোগ্রামে আছি, সেই সুবাদে আপনাকে কল দেওয়া, কারণ এখানের একটা পার্ট ছিলেন, যেহেতু আপনি আমার গুরু, আপনাকে কল দিয়ে এইটা আর কি করা হলো। দাদা, আচ্ছা, ফাইন। হ্যাঁ বাবা,
দাদা আসসালামু আলাইকুম, হাসনাত জুবায়ের। দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দাদা আপনাকে খুব মিস করছি। আমাকে আমাদের পুরো প্রোগ্রাম জুড়ে আসলে আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে, পরে ভাবলাম যে দাদার সাথে একটু আচ্ছা দুষ্টুমি করি। সরি সরি দাদা, রাগ আচ্ছা, করবেন না। না না কোনো অসুবিধা নাই। ওকে দাদা, দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, হ্যাঁ। ওকে, হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রিয় মানুষ ইথুন বাবুর সাথে ছোট্ট একটু মজা করলাম। মৌসুমী, আমরা আসলে একদমই অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। তবে যাওয়ার আগে তোমার যদি যারা অডিয়েন্স আছে তাদের কাছে কিছু বলার থাকে বলতে পারো। আর আমরা শেষ করবো একেবারেই তোমার সেই জনপ্রিয় গানটা, যে গানটা আমাদের জুলাইয়ে আসলে ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছে, সেই গানটা শুনতে শুনতে শেষ করব। তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, আমরা আড্ডা দিলাম আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী মৌসুমী চৌধুরীর সাথে, যার গান আসলে জুলাইয়ে বা ছাত্র আন্দোলনে উজ্জীবিত করেছিল। সেই সঙ্গীত শিল্পীর সাথে আমরা আড্ডা দিলাম। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু বিদায় বেলা, খুব বেশি কিছু বলবো না। তো সবার কাছে যেটা আমার চাওয়া সেটা হচ্ছে যে দেখেন, সরকার যেটাই থাক, যেহেতু আমি বিএনপি সমর্থন করি, বা যেটাই হোক, আপনি আরও একটা দল সমর্থন করতে পারেন, কিন্তু সর্বোপরি আগে ভালো কাজটাকে দেখবেন। ভালো কাজকে সবসময় আপনারা সাপোর্ট করবেন। আর কে ভালো কাজ করছে এটাও বড় বিষয় নয়, যখন আপনি নিজেকে দেখতে পাবেন যে আপনার ভেতরের সত্তাটা আপনাকে কি বলছে। আপনি সারাদিনে একটা ভালো কাজ করেন, এটাই আপনার সারা দিনটাকে খুব ভালোভাবে নিয়ে যাবে, এবং ওই একটা কাজের পরিপ্রেক্ষিতে আপনি আরও একটা ভালো কাজ করার উৎসাহ নিজে থেকেই পাবেন। তো সর্বোপরি একটা কথাই বলবো যে আমরা মানে সব কিছু ভুলে গিয়ে ভালো কাজকে সামনের দিকে আগানোর জন্য, এই বাংলাদেশটাকে সুন্দর সুস্থ পরিবেশে ফিরিয়ে আনার জন্য আমরা যে স্থানে আছি সবাই নিজের মতো করে ভালো কাজকে সমর্থন করি। ওকে, ধন্যবাদ সবাইকে। আমরা একটু গানটা শুনি। ওকে। ও দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা। ও দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হলো না রে কাম।